হয়। সো আসসালামু আলাইকুম, আমি আর রাসেল খুব এখন কয়টা বাজে মনে হয়? এখন সাতটা বেজে গেছে, 7:20। তো রাসেল আর আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘুরতেছি। মানে মূলত আমার একটা ইনিশিয়েটিভ ছিল যে খুব ভোরের যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা সেটাকে জাস্ট একটু ক্যাপচার করা, যে কেমন দেখায় এটা একটা। তো রাসেল আর আমি পুরোটা হাঁটবো, হেঁটে হয়তো ভিডিওটা করবো, আর কার জন্য যাওয়ার সময় তো রিক্সা নিয়ে নিবো। আর এর মধ্যে রাসেলের গল্প শুনবো, রাসেলের জীবন কেমন যাচ্ছে। রাসেল ইদানিং খুব প্রেশারে আছে, তো ওর আপস অ্যান্ড ডাউনসও আছে জীবনে, তো সব কিছু মিলিয়ে আমরা কথাবার্তা বলবো। তো জাস্ট থাকতে হবে। আমি আর রাসেল এখন কার্জনে চলে আসছি। কার্জনে এর আগেও রাসেলের সাথে বেশ কয়েকবার আসা হয়েছিল ফার্স্ট ইয়ারে থেকে। তো আজকে হচ্ছে মূলত যেমনটা বললাম যে ক্যাম্পাসটা ঘুরতেছি। ক্যাম্পাসের সকালের ভিউটা আজকে অনেক সুন্দর। আমার মনে হয় কয়েকদিন ধরে এরকম রৌদ্র উঠে নাই, মানে কয়েকদিন ধরে একটুই ছিল, কিন্তু আজকে একটু বেশি ব্রাইট। এটা বেশ ভালো। রাসেল, দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন বেশ ভালো যাচ্ছে। সামনে আমার প্রিপারেশন নিতেছি। আচ্ছা, তাহলে রাসেলের এই প্রফ দিলে ইয়ার শেষ হয়ে যাবে এমন কিছু? আমার 3টা শেষ হবে প্রফ আর কি, মানে ও আচ্ছা আচ্ছা, 3.5 টোটাল শেষ হবে। কয়টা প্রফ থাকে? 4টা। তার মানে 3টা প্রফ শেষ। হ্যাঁ। ও মাই গড, বেশ ভালো। তো আমরা হচ্ছে বসবো রাসেলকে নিয়ে, রাসেল আর আমি হয়তো একটু বসে কথাবার্তা বলবো, তো সেগুলো এখানে অ্যাড করবো। কার্জনে ইয়া পাবি না, এই তোর কি বলে যে হোয়াইট কিছু পাবো না? হোয়াইট কিছু পাবি না, সব লাল। আর এটা ইচ্ছা করে ওরা করছে, এটা হচ্ছে শান্তির প্রতীক। আচ্ছা আচ্ছা, মানে প্রাণীবিদ্যা বিভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পছন্দ করে। এটা দিয়ে কি শুরু করবো নাকি? হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা পার্ট কেটে দিস, প্রথম থেকে শুরু। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমরা তো কার্জন ঘুরলাম ভাইয়া। হ্যাঁ। এই যে পুরো লালের মধ্যে এই একটা সাদা কেন? আচ্ছা, এই সাদাটার পিছনে, আচ্ছা আমি বলি আগে আমরা কোথায় আছি। হ্যাঁ। এটা হচ্ছে জুলজি ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির হোয়াইট হাউস। তুই যেমনটা বললি যে পুরোটা সাদা, আসলেই সাদা। আর আমি আমার ফ্রেন্ডের কাছে শুনছি যে সাকিব, আমাদের ফ্রেন্ড, ও আছে এখানে। তো সাকিব যেমনটা বলছিল আমাকে যে পুরো কার্জনের সব বিল্ডিং লাল, এটা সাদার পিছনের কারণ হচ্ছে যে জুলজি ডিপার্টমেন্ট হচ্ছে একরকম শান্তির প্রতীক আর কি, শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তো এরা এই জন্য হোয়াইট রাখছে। আরো বেশি ডিটেলস জানি না। আচ্ছা, তবে যারা কেউ যদি জানেন অবশ্যই জানাবেন। জুলজি ডিপার্টমেন্ট দেখেই বোঝা যায় যে এটা হোয়াইট হাউস। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। কিউরিওসিটির মতো একটা জিনিস যে আসলে হ্যাঁ। এত লালের মধ্যে সব পুরো আশপাশে লাল, হ্যাঁ, একটা জিনিস সাদা করে রাখছে মধ্যে। পুরো কার্জনে আর কোনো বিল্ডিং আপনি সাদা পাবেন না, একদম পুরো সাদা। এবং এটা এরা ঐতিহ্য ধরে রাখছে, এরা শুরু থেকে নাকি এমন করছিল। মানে আচ্ছা, স্বাভাবিক যে কার্জনে একটা সাদা ডিপার্টমেন্ট কেন। এই হচ্ছে অবস্থা। তো রাসেল, তোর দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে, মানে ব্যস্ত যাচ্ছে আর কি। আচ্ছা, খারাপও যাচ্ছে, মানে এত নিজেকে শিডিউল করতে হচ্ছে এতবার। সামনে 3rd প্রফ, আমাদের মোটামুটি একটা বড় পরীক্ষা, মানে ফার্স্ট প্রফ এর থেকে হয়তো বা একটু সহজ, বাট 3rd প্রফের পড়া অনেক বেশি, মুখস্থ আরো বেশি অনেক। তো একটু টেনশন খেতে হচ্ছে আর কি, এই তো। বুঝতে পারছি। পরীক্ষার কয়দিন আছে আজকের পর থেকে? আজকে হচ্ছে কত তারিখ? 7 তারিখ মনে হয়। তাহলে আর 16 দিন আছে। 16 দিন আছে। আচ্ছা, এখন মানে দিনে কতক্ষণ করে পড়া হচ্ছে? এখন অলমোস্ট 4 ঘন্টা, আর খাওয়া দাওয়া দিয়ে যদি বাদ দিয়ে এদিকে অ্যারাউন্ড 10 ঘন্টা। 10 ঘন্টা? 11 ঘন্টা। 10-11 ঘন্টা টানা পড়াশোনা? হ্যাঁ, বুঝতে পারছি। আর এমনিতে ওই টিউশন বা এরকম কিছু আছে অনলাইনে যেটা হ্যাঁ, ছিল? ওগুলা বাদ দিয়েই বললাম আর কি। ওগুলা বাদ দিয়ে বললি? হ্যাঁ, ওটা তো রুমে করে ফেলা হয়। মাঝে মাঝে একটু বাইরে যাওয়া লাগে। ও, বুঝতে পারছি। তো ওই আর কি, 6 ঘন্টা ঘুম, আর এসব মিলে 4 ঘন্টা দিয়ে বাদ দিলে অ্যারাউন্ড 4 ঘন্টা তুমি মানে স্পেন্ডও করি, তাহলে অ্যারাউন্ড 10-11 ঘন্টা হয় আর কি। বুঝতে পারছি। তো 10-11 ঘন্টা পড়াশোনা মানে মানে অনেক আসলেই। অ্যাডমিশন টাইমে অনেক স্টুডেন্টরা আসলে এটা পড়াশোনা করে কিনা আমি জানি না। বেশ ভালো, তার মানে বেশ টাইট স্কেজুলে লাইফ যাচ্ছে। সকালে উঠা হয় এত ব্যস্ততার মধ্যে? অনেক সময় তো রাত জেগে পড়তে হয় এরকম কিছু? আমি তো হচ্ছে মোটামুটি 12টার মধ্যে ঘুমিয়ে যাই, তো আমার জন্য সকালে ওঠাটা একটু সহজ। বাট উঠতে হয় আর কি, এই সময়টা সবাইকে উঠতে হয় মোটামুটি। বুঝতে পারছি।
তারপরে ঠান্ডা শীত পড়ে গেছে মনে হয় ঢাকাতেও। হালকা হালকা। হ্যাঁ, তো এই সুন্দর ওয়েদারের মধ্যে ওঠাটা একটু আসলে আমরা এখন খুব সকালে বের হইছি, এখন অলরেডি ঘড়িতে 8টা বাজে, তো বেশ ভালো। শীত হয়ে কুয়াশা টুয়াশা পড়ে ঘাসগুলো ভিজে আছে, সুন্দর লাগতেছে। আর আমার মনে হয় ঢাকা শহরের আর কোথাও এরকম পরিবেশ না, নাই, মনে হয় না। মনে হয় না, নাই আসলে আসলে নাই। মানে কার্জন, তারপরে ধর যে মল চত্বর, আমরা তো ওই দিক দিয়ে আসলাম, হ্যাঁ। তো অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আমরা এই পার্টটা এখানে শেষ করব। এবার আমি তো কিছু প্রশ্ন করি, হ্যাঁ, লাইক ভার্সিটি। আচ্ছা ভাইয়া, তুই তো থাকতেছিস হচ্ছে 71 হলে বা ওই যে ওই পার্টটাতে, হ্যাঁ হ্যাঁ। যারা এখানে থাকতেছে যে ফজলুল হক হল, এদের সাথে তো ওদের ডিফারেন্সটা কেমন, মানে ক্যাম্পাস লাইফের? আচ্ছা, হ্যাঁ, ভালো কোশ্চেন। যে আমি অবশ্য রাত থাকি নাই, তবে আসা হয়েছে, বেশ কিছু ফ্রেন্ড এখানে আছে। আমার মনে হয়েছে কি যে ফার্স্ট অফ অল ডিফারেন্সটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে। আমি সরি টু সে, বাট তুই একটা সায়েন্সের স্টুডেন্টদের সাথে, তুই আর্টস কমার্স এই ধরনের স্টুডেন্টদের সাথে ডিফারেন্সটা পাবি। এরা 5টা পর্যন্ত ল্যাব করে আসে, দেন হলে ঢুকে, আর ওরা হয়তো অন্য কাজ করে, মানে বিশেষ করে ওই দিকের হলগুলো পলিটিক্যালি অনেক ইনভলভ। আচ্ছা আচ্ছা। পলিটিক্যালি ইনভলভ, ধর যে কোনো একটা প্রোগ্রাম হইলো ওদেরকে পাবি। সব থেকে বেশি খুব দ্রুত রেসপন্স ওদের থেকে আসে। জুলাই আন্দোলনে সেম জিনিসটা হয়েছিল, যদিও এই হলগুলো অনেক বেশি দৃঢ় ছিল। আর জুলাইয়ের সব থেকে বেশি দ্রুত এই হলগুলো হচ্ছে তোর ছাত্রলীগ মুক্ত হয়েছিল, আচ্ছা আচ্ছা কারণ এই দিক থেকে ছাত্রলীগের ডমিনেন্স খুব কম ছিল। আচ্ছা আচ্ছা। তো এটা উইক জোন ছিল, যার জন্য খুব দ্রুত এটাকে ক্যাপচার করা হয়েছে। তাই আমি বলবো যে এদের পড়াশোনার প্রেশার অনেক, এদের হয়তো বা মানে এনভায়রনমেন্টটা আলাদা। হলপাড়ায় গিয়ে যেমন তুই সারাদিন সারা রাত দেখবি যে স্টুডেন্টরা আছে মল চত্বর বাইরে, হয়তো এইটা নাই। আচ্ছা, তো বেসিক ডিফারেন্স আমার মনে হয় স্টুডেন্টদের মধ্যে। খুব ভালো। আচ্ছা, মেনলি পড়াশোনা কেন্দ্রিক যে হ্যাঁ, হ্যাঁ। ব্যস্ততার কারণে ডিফারেন্সটা তৈরি হয়, যেহেতু তাদের একটু হ্যাঁ। পড়াশোনা ব্যস্ততা মেবি একটু হলেও কম, এই জন্য। একটু হইলেও কম, আর ওরা অন্য কাজগুলো তো ইনভলভ বেশি। আচ্ছা আচ্ছা। তারপরে এমনি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যদি কেউ জানতে চায় যে ভার্সিটি লাইফ সম্পর্কে, তাহলে কি বলবি? আমার তো অলরেডি 3rd ইয়ার শেষ, মানে আমার 3rd ইয়ার ফাইনাল। এই সময় যখন ভিডিও বানাচ্ছি আমার কিছুদিন পরে 3rd ইয়ার ফাইনাল। তো আমি গণরুম পাইছি, আমি গেস্ট রুম পাইছি, গেস্ট রুম নিছি, তারপরে জুলাই তো পাইলামই। তা আমার মনে হয় ভার্সিটি লাইফ, ঢাকা ইউনিভার্সিটি লাইফ অনেক ডাইভার্সিভ একটা ইউনিভার্সিটি। সাথে আমরা অন্যান্য ইউনিভার্সিটিগুলো এক্সপ্লোর করছি, যেমন কৃষি ইউনিভার্সিটিতে গেছিলাম, তোর মনে আছে? চবিতে গেছি, রাবিতে গেছি, আমি রাবিতে গেছিলাম। তো আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি আলাদা, টোটালি আলাদা। এটা অন্যরকম একটা পরিবেশ, পলিটিক্যাল কানেকশন অনেক, অ্যাফিলিয়েশন অনেক বেশি, খুব দ্রুতই অনেক কিছু হয়ে যায়। তারপরে স্টুডেন্টরা অনেক ডাইভার্সিভ থাকে, পড়াশোনা কেন্দ্রিক থাকে, সব কিছু মিলিয়ে ঢাকা ইউনিভার্সিটি আসলে। আর আমার বিশ্ববিদ্যালয় জীবনে মানে বলবো যে পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করাতে অনেকে মোটিভেট করে, তবে আমি বলবো শুরু থেকে পড়াশোনা করা উচিত আর কি। যাই করেন না কেন, শুরু থেকে পড়াশোনা করা উচিত। আচ্ছা আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে একটা স্টুডেন্টের মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি করার আছে? সে মানে শুধু পড়াশোনা বাদ, সে যে কোর্সে ভর্তি হইলো এর বাইরে সে কি কি করতে পারে? ওকে, আমি এটা প্রশ্ন উত্তর দিচ্ছি, একটু ক্যামেরাটা আগাইনি, অনেক দূরে হয়ে গেছে। লাগতেছে না। আরে ভাইয়া, এই নিয়ে আজই দিচ্ছি যে ভাইয়া তুই অস্থির টি-শার্টটা পরে আসতে তো। তো প্রথমত ঢাকা ইউনিভার্সিটিতে সবকিছু আছে, ক্লাব, অনেকগুলো ক্লাব আছে, যে কোনো ক্লাবই তুই করতে পারিস, তবে প্যাশনেট থাকতে হবে। মানে আমরা স্টুডেন্টরা হয় কি যে করতে হবে দেখে করি, আচ্ছা, এটা সব থেকে বড় বাজে একটা বিষয় হয়ে যায়। তুই তোর প্যাশনটা খোঁজ। আমি বলবো যেমন বেসিক কিছু জিনিস আছে, যারা রিসার্চ ফিল্ডে কাজ করতে চান, রিসার্চ সোসাইটিতে জয়েন করতে পারে, ডিবেট সোসাইটি তো আছে ডিবেটিং এ। তো এরকম পছন্দের জায়গাটাতে
ঢুকে মানে ওর ইউনিভার্সিটি লাইফটা ওখানে থাকতে হবে, আচ্ছা এটা টার্ম থাকতে হবে। এখন আমি হচ্ছে গেলাম 2 দিন 3 দিন, আচ্ছা সব তো যাচ্ছে, সবাই বলছে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এই জায়গা থেকে প্রেসারে পড়ে যাওয়ার দরকার নেই। আপনি যদি যাইতে না ইচ্ছে করে আপনি যাবেন না, কো কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি পড়াশোনার মধ্যেও করতে পারেন। হ্যাঁ আচ্ছা, মানে ইনার কল থাকতে হবে, ইনার কল থাকতে হবে এবং ওটাতে স্টিক থাকতে হবে। আচ্ছা আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি নিয়ে একটু মানে আমার খুব ভালো লাগে যে আমি তো আমাদের ঢাকা মেডিকেল কিন্তু এরকম ফ্যাসিলিটিস নাই, যেমন কোনো নতুন ভাষা শেখার জন্য ফ্রি যে কোনো কোর্সে যোগ দেওয়া, কোনো জিমে জয়েন করা, সুইমিং পুল নাই, তারপরে এই যে ঢাকা ইউনিভার্সিটি এত সুন্দর সুন্দর পুকুর, এত সুন্দর সুন্দর পুকুরও নাই। আমার কিন্তু এই জিনিসগুলোর প্রতি খুবই একটা ফ্যাসিনেশন কাজ করে। যে আমি যদি জিনিসগুলো পাইতাম মনে হয় আমি আরো বেটার কিছু করতে পারতাম বা আরো বেটার লাইফ লিড করতে পারতাম। তো যারা ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন অবশ্যই যেসব সুবিধা আছে অ্যাভেল করবেন, করা উচিত। মানে এত সুন্দর সরকার দিয়ে রাখছে, হ্যাঁ যদি এই নিডটা কেউ ফিল করে আমার মনে হয় যে সে অনেক কিছু করবে। কিন্তু হয় না রাসেল, দেখা যায় যে ওই যে তুই যখন ওই বাড়ির সামনে পুকুর পাবি মনে হবে না আরে এটা আমার কি জিনিস। আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় এই জিনিসগুলো এইভাবে চোখে দেখা উচিত যে আচ্ছা ঠিক আছে আমার তো একটা সুইমিং পুল আছে, আমি গিয়ে সাঁতারটা শিখে ফেলি জীবনের জন্য। সাঁতারটা শিখতে আর কতক্ষণ, 4 বছরের টাইম স্প্যানে যা যা করা দরকার আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি অন্তত সবকিছু দিয়ে রাখছে। হ্যাঁ এখন তুই 2টা পর্যন্ত তুই গ্রুপ স্টাডি না করে তুই অন্য কাজে সময় ব্যয় করলি, তুই সকালের সময়টা তুই যদি একটু বের হয়ে এক্সপ্লোর করিস, বা এই যে সকালে কিন্তু সবাই খেলাধুলা করে, ফুটবল খেলে এই করে। আমার মনে হচ্ছে আমি এমন স্টুডেন্ট দেখছি, বা আমি হয়তো এই জিনিসটার সাথে গণরুমে যখন ছিলাম দেখা গেছে সকালবেলা শুরু হয়েছে ওর দিনটা, উঠছে 10টা 11টায়, ক্লাস গেল তো গেল, আর না হলে ফোন মুভি বা এরকম নেটফ্লিক্স যাই থাকুক এই জিনিসগুলো, মিডিয়া অ্যাডিক্টেড থাকে, দেন হচ্ছে এভাবে করেই চলে যাচ্ছে। প্রোডাক্টিভ কিছু নাই, কিন্তু তোর ফিল্ডটা কিন্তু হাইলি প্রোডাক্টিভের জন্য বিল করা। আমি একটা কথা খুব মানি যে উচ্চশিক্ষায় আসছি, উচ্চশিক্ষিত না হয়ে মানে বের হয়ে গেলাম তাহলে কিছু হইলো না। যে হ্যাঁ হায়ার এডুকেশনে এসে যদি আমি হায়ার এডুকেশন না নেই, আমাকে আরো বেশি সময় না দেই, তাহলে আমি কি করতে আসছি, শুধু অপচয় মনে হয়। এবং আমাদের এই সেম জিনিসটা আমাদের ডিপার্টমেন্টের স্যার বলছিল একদিন যে ইউনিভার্সিটি তো দেখ এখন প্রতিটা জেলায় ইউনিভার্সিটি, তো মানে উচ্চশিক্ষিত করে ফেলা হচ্ছে কিন্তু জিনিসটা হচ্ছে যে কাজে লাগতেছে না। এটা খুবই বড় সমস্যা। যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের স্যার হচ্ছে একদম ক্রিটিসাইজই করে বলছিল যে তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ে তুমি যদি ঝালমুড়ি বিক্রি করো, আমি খুবই দুঃখিত যে যার মতো উদ্যোক্তা হতে পারে না, এটা না, জাস্ট বোঝানোর জন্য যে তুমি যদি ওই ঝালমুড়ি বিক্রি করো তাহলে তুমি ইউনিভার্সিটিতে পড়লা কেন? হ্যাঁ ঠিকই তো। এবং ও ঝালমুড়ি বিক্রি করতেছে হচ্ছে 4th ইয়ার 5th ইয়ার বা মাস্টার্স শেষে। সো তার রিয়েলাইজেশনটা তখন আসতেছে আচ্ছা আমার স্টাডিটার খুব একটা ভ্যালু নাই, কোনো ভ্যালু হচ্ছে না, বা আমি ক্রিয়েট করতে পারতেছি না। তো ইউনিভার্সিটি অনেক টাকা খরচ করে, ধর যে বড় একটা অংশ, কিন্তু আমরা কিন্তু ওইভাবে প্রোডাক্টিভ হয়ে দেশের মানে কিছু না, দেশের তো পরের বিষয়, নিজেরই কিছু না, নিজেদেরই হয়তো। এখানে মানুষের মেবি রিয়েলাইজেশনের ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশের প্রেক্ষাপটে সেই তোর হায়ার এডুকেশন জিনিসটাকে সহজলভ্য করে ফেলা, অনেক সহজলভ্য। পৃথিবীর আর কোনো দেশে এত মানে স্বল্প মূল্যে তুই আন্ডারগ্র্যাড আর মাস্টার্স করতে পারবি না, খুবই ডিফিকাল্ট। আচ্ছা, জিনিসটা কি এরকম হইতে পারতো না যে আমাদের মতো স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে এই যে মানুষকে শিক্ষিত করার যে ব্যাপারটা, আমি চাকরি দিতে পারতেছি না, আমার যেহেতু চাকরি নাই, এমন তো হইতে পারতো যে আমি আমার মেশিন দিয়ে শিক্ষিত মানুষ বের করে দিচ্ছি, এই বের করতে করতে একসময় মানে যারা অশিক্ষিত হচ্ছে এই পার্সেন্টেজ তো কমে আসতো, কিন্তু মানুষই আসলে মানে কমতেছে। এটা না, তুই দেখ যে শিক্ষার মানের উপর দেখতে হবে তোকে। তুই যে শিক্ষা দিচ্ছিস, তুই ভাবতেছিস যে তোর মেশিন ঠিক আছে, মানে আমি হয়তো আলু দিচ্ছি আমার সুন্দর ফ্রাই বের হচ্ছে, এটা হচ্ছে না। তোর মেশিনে ডিফেক্ট আছে, তোর মেশিনে প্রবলেম আছে।
এডুকেশন সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছে, দেখ ঢাকা ইউনিভার্সিটির 104 বছর প্রতিষ্ঠার পরও তুই স্টুডেন্টদেরকে সিঙ্গেল সিট দিতে পারিস না। তোর স্টুডেন্ট টিউশনে করায় সময় নষ্ট করে। সায়েন্সের যে এই যে হলের স্টুডেন্ট, তারা কয় দিন তুই আমাকে দেখা যে ল্যাব শেষে এসে মন দিয়ে পড়তে পারছে, 5টা পর্যন্ত ল্যাব করে তার আবার একটা টিউশন করা লাগে। সো ইকোনমিক দিকটা, ফাইন্যান্সিয়াল দিকটা তো তার ডেভেলপ না। সো সে কিভাবে তার স্টাডিতে ফোকাস করবে? তো আসলে এই জিনিসগুলো করা উচিত, যে কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে তার বাসস্থান ঠিক করে দাও, স্টুডেন্ট কম ভর্তি করো, শেষ। তোর যদি ক্যাপাবিলিটি না থাকে, তুই কেন ভাই 100 জনকে দাওয়াত দিয়ে 10 জনের খাবার দিবি? সেটা তাই না? তুই তো দাওয়াত দিয়ে নিয়ে আসতেছিস, কাইন্ড অফ তো ফ্রিতে পড়াচ্ছিস। অফ করে দে, খুব সুন্দর মেটাফর। চাইলেই অফ করে দে, অফ করে দে। যে কয়েকজনকে নিয়ে আসবি হাইলি প্রোডাক্টিভ আকারে বের কর। বিএনএ তে খেয়াল কর, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কয়েক ধাপে একটা অফিসার ক্যাডেটকে সিলেক্ট করা হয়, এবং ওই অফিসার ক্যাডেট খুব বেশি না কিন্তু। বাংলাদেশ মিলিটারির দেখ স্ট্রাকচারটা, দেখ তুই বিসিএস এর স্ট্রাকচার মানে ভঙ্গুর স্ট্রাকচার। বিসিএস এর হচ্ছে কি, প্রিলি, রিটেন, ভাইবা। ওর মেন্টাল অ্যাবিলিটি তো দূরের কথা, মেন্টাল অ্যাবিলিটি ওই জাস্ট লিখিতের মধ্যে ওই দুইটা বৃত্ত ভরাট করে শেষ। নীলক্ষেতের তাও আবার নীলক্ষেতের ওই শীট পড়লেই হয়, বই পড়লেই হয়। বিএম এর স্ট্রাকচারটা দেখ, একটা স্টুডেন্টকে কিভাবে করতেছে। বিএমএ কিন্তু ওই দেখ ক্যাডেট কলেজ, বিএমএ মিলিটারি, অথবা বিএমএ মিলিটারি, অথবা ডিরেক্ট গ্র্যাজুয়েশনের পরও সিলেকশন করা হয়। বিএমএ ফেস করতে হয়, সিলেকশনটা হচ্ছে মেইন। দেখ একটা অফিসারকে কিভাবে সিলেক্ট করা হয়, এই সিলেকশন করে তাকে আবার ওই বেসিক নিডগুলো দেওয়া হয়। তার মান্থলি স্টাইপেন্ড দেওয়া হয়, মাসে মনে হয় 14 বা 15,000 টাকা। ওই 14-15,000 টাকা দিয়ে সে সব মাসের খরচ করবে। তো তুই ঢাকা ইউনিভার্সিটিতে আজকে থেকে ধর যে 2 বছর 20 বছর পর তুই এমন একটা সিস্টেম করলি যে শুধুমাত্র আমার এখানে যেই 2,500-3,000 স্টুডেন্ট আছে তাদেরকে আমি মাসিক এত টাকা করে আমি স্টাইপেন্ড দিব। তোর যদি শুরুতেই দিতে অসুবিধা হয়, তুই পজিশনের উপরে দেওয়া শুরু কর। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যাদের ভালো হবে, যারা ওই গবেষণা কাজে কাজ করবে। তো তুই যখন এরকম শিক্ষার সাথে ইকোনমিক দিকটাকে মার্চ করবি, তখন স্টুডেন্টটা কিন্তু ওই শিক্ষার ইকোনমিক দিকটা অ্যাভেল করা ট্রাই করবে, নট লাইক টিউশনের ইকোনমিক দিকটা। আমি তো কালকে আমার রেজাল্ট দিয়ে ভালো কিছু পাচ্ছি না। বৃত্তির ব্যবস্থা আছে, বৃত্তির ব্যবস্থা আছে, কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে না। হল বৃত্তি থাকে, বিভিন্ন ফাউন্ডেশনের কিছু বৃত্তি থাকে, কিন্তু লিমিটেড। তো তোকে অবশ্যই আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে অবশ্যই তোকে ওইটা দেখাইতে হবে যে তুমি পড়ো, আমি তোকে কিছু তোমার ব্যাকআপটা দিচ্ছি। দেখা যাক, এটা মনে হয় যদিও বাংলাদেশে সম্ভব হবে না, বাট এটা ডিফিকাল্ট। এটা অনেক সময় মানে চায় না ভালো ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা হল হোক, স্টুডেন্টরা ভালোভাবে থাকুক। এটা পলিটিক্যালি কখনো সম্ভব না। আমি তোকে বলছিলাম যে এটা খুবই হার্শ রিয়েলিটি, যে আপনি স্টুডেন্টদেরকে যদি আপনি টাকা দিয়ে দেন, স্টুডেন্টদেরকে যদি আপনি হল দিয়ে দেন, আপনার পলিটিক্যাল প্রোগ্রামে যাবে কে? ও একটা রুম লাগবে দেখে ওর প্রোগ্রামে আসবে, ও একটা রুম লাগবে দেখো প্রোগ্রামে যাবে। আপনি তাকে কিসে আটকাবেন? আপনি তাকে একটা রুমে আটকাবেন। আপনি তাকে বলবেন যে প্রোগ্রামে আসলে তোকে এটা এই ফ্যাসিলিটি দেওয়া হবে। রাজনৈতিক পরিবেশ ঢাকা ইউনিভার্সিটির মান তলানিতে নিয়ে গেছে, সোজা কথা। একটা টিচার যেভাবে মানে রাজনীতির বাইরে না, একটা ঝাড়ু যিনি দেয় ক্লিনার, তিনিও রাজনীতির বাইরে না। ক্যাম্পাসের পরিবেশ এমনই হয়ে গেছে। আমাদের স্টুডেন্টেরও দোষ আছে। আমরা কেন ভাই একটা পদের জন্য বা একটা পজিশনের জন্য, যদিও এটা ওদের কাছে মনে হয় অনেক উঁচু পর্যায়ের, যে আমি যদি এটাতে লেগে থাকি আমার কিছু না কিছু হবে, কিন্তু ঘুরে ফিরে আবার ইকোনমিক দিক না, একটা আর্থিক দিক না, যে ও যদি ওর ফ্যামিলি যদি ওকে করতে পারতো যে থাক তোর হলের দরকার নাই, হলের পরিবেশ এরকম, বা হলে প্রোগ্রাম গেস্ট রুম করা লাগে, তুই বাইরে থাক, তোকে আমি মাসে 20,000 টাকা দিচ্ছি, প্রবলেম সলভড। কিন্তু বাধ্য হলে থাকতেছে, ও বাধ্য হয়ে এই কাজগুলো করে। এগুলোর সলিউশন কি হতে পারে, মানে আদৌ সম্ভব বাংলাদেশে? দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে সম্ভব। এগুলো আসলে একদিনে সম্ভব না। মানে আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করি। যেমন আমার এই সেমিস্টারে পলিসি রিলেটেড একটা কোর্স আছে, পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স। তো একটা পলিসি কিভাবে ঠিক করা যায়, পলিসির গার্বেজ ক্যান মডেল নামে একটা মডেল আছে, যে আপনি সব দিক থেকেই ডিসিশন নিচ্ছেন, সব পার্টির ডিসিশন নিচ্ছেন, স্টেক হোল্ডার। একটা
রাজনৈতিক ব্যক্তির যেমন স্টেক হোল্ডার থাকে, হয়তো একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্টেক হোল্ডার থাকে যে আমি কি কি চাই, সব কিছু একসাথে করে গার্বেজ হয়ে যায়। তো ক্যাম্পাসটাও বা বিশ্ববিদ্যালয়গুলো এমন হয়ে গেছে যে এটার সলিউশন যদি একটা থাকতে পারে সেটা হচ্ছে এই তো স্টুডেন্টদের অ্যাফিলিয়েশনটা রাজনীতির থেকে দূরত্বটা বাড়ানো। এটা যদিও না চাইতো এটা সম্ভব না। আর আরেকটা কাজ যে পড়াশোনার মান বাড়াইতে হলে কম্পিটিটিভ পড়াশোনা করাইতে হবে ইউনিভার্সিটি লেভেলে। কম্পিটিটিভ পড়াশোনা মানে ইভ্যালুয়েশন রাখতে হবে, তোকে প্রচুর গবেষণায় কাজ করতে হবে, প্রচুর, এবং শিক্ষার্থীদের স্টাইপেন্ডের মানটা বাড়াইতে হবে, সে যেন টিউশনমুখী না হয়, সে যেন, আর উচ্চশিক্ষার হার বাড়াইতে হবে। উচ্চশিক্ষা মানে একদম দেশের বাইরে, আমি বলবো প্রচুর পরিমাণে বাইরে, মানে তুমি পাঠাই দাও, ও দেশে আসুক বা না আসুক তুমি পাঠাও। সো হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে পাঠাও, দরকার হলে তুমি আবার ওদেরকে ব্যাক নিয়ে আসো। আমার ইঞ্জিনিয়ার দেশে কিছু করতেছে না, আমি আসলে ওয়ালটন ফোন ইউজ করি না, আমি আসলে দেশের ওই যত ভ্যান রিক্সা চলে ওই যে ব্যাটারি, ওটাও চাইনিজ ব্যাটারি, আমার দেশে এগুলো তৈরি হয় না। ছোট একটা জিনিস। বাংলাদেশে এমন কিছু নাই, প্রোডাকশন ইউনিটের কিছুই নেই। তা আমার ইঞ্জিনিয়াররা কি করতেছে? কেন আমার দেশের অসুস্থ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা নেই? একটা চিকিৎসা সেবা নিতে গেলে আমার মনে হয় জীবনের সব সঞ্চয় দিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তো আমার দেশে ডাক্তাররা কি করতেছে, ইঞ্জিনিয়াররা কি করতেছে, বা আমরা যারা পড়াশোনা করতেছি তারা কি চেঞ্জে জানতেছি? ব্যাপারটা এরকম না যে আমার বাড়িতে আমি পড়াশোনা করাইলাম, আমার বাড়িতে আমার ছেলে ডাক্তার, আমি আরেকজনের বাড়িতে গিয়ে চড়া দামে আমি ওই ছেলেটাকে দেখাই, ওই ছেলের কাছে আমি রোগ সারাই আসলাম। আসলে এগুলো আসলে ম্যাটার অফ কনসার্ন, বাট এগুলোর সলিউশনটা কি হতে পারে? ওই যে তোর পড়াশোনার জন্য তোকে যতটুকু যা দেওয়া দরকার, আমার মনে হয় আসলে তোকে যদি সবকিছু দিয়ে দেওয়া হয়, যে এই যে তোমার রুম, এই যে তোমার পড়াশোনা, এই যে তোমার ওয়ার্ডের এই জিনিস, বা কোয়ালিটি যেটা বলে, তোর 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 একটা এরকম কাজ করবে, আচ্ছা ওই ভাইয়ের কাছে যাই আমি, বা ওই কাজটা করলে হয়তো আমার একটু পজিশনটা ভালো হবে, নট লাইক দ্যাট। সো বেসিক যে যা যা করা দরকার তোর পড়াশোনা রিলেটেড, মানে পড়াশোনার মধ্যে তোকে থাকতে হবে, তোর হাইলি ফ্যাসিলিটেড। আমাদের বাংলাদেশের মেডিকেলের সেক্টরে ইউনিভার্সিটি যাক, কিন্তু মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই দুটো সেক্টরকে তোকে দরকার হলে স্টুডেন্টদের রুমে এসি পর্যন্ত লাগিয়ে দিতে হবে, তোকে ভাবে গ্রুমিং করতে হবে। তুমি বুয়েটের 10,000 স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ায় বাছাই করতেছো 1200-1000, ওই 1000 জনকে তুই যদি মানে কেমনে নার্সিং করা লাগে তুই কর দেখি, কেমনে না ওরা প্রোডাক্টিভ হয়, হাইলি প্রোডাক্টিভ স্টুডেন্ট, ওদের ব্রেইনের ক্যাপাবিলিটি তো মানে আমাদের ধারণারও বাইরে, ওরা যে ম্যাথ ইকুয়েশন সলভ করতে পারে। কিন্তু ওই স্টুডেন্টটা কি করাইতেছে দেখ, ইন্টারটিউশন করাইতেছে। ও আবার খুব প্রাউড যে আমি মাসে 40,000 টাকা ইনকাম করি, 50,000 টাকা ইনকাম করি, খুব প্রাউডলি সে বলে। তার কি একটা বড় স্টার্টআপ দেওয়ার কথা না দেশের? কেন বাইরের সফটওয়্যার আমরা দেশে নিয়ে আসবো? তার তো এই কাজগুলো করতে সক্ষম। একটাই সলিউশন আমি তোর কাছ থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে যে তাকে তার ভাত দাও, পানি দাও, তার মানে ভরণ পোষণটুকু দিয়ে দাও, তার কাছ থেকে মানে রেজাল্ট নেওয়ার জন্য। হ্যাঁ, তুমি যখন এত কিছু করতে পারতেছো একটু করে দাও, একটু করলে আমার মনে হয় যে সম্ভব। একটু করলে, কারণ একটা স্টুডেন্ট টিউশন করাই কেন, তার ফাইনান্সিয়াল ব্যাকআপ লাগবে দেখি, সে তো চায় না যে আমার স্ত্রী আছে, পুত্র আছে, তাদের কি খাওয়াতে। তুই যখন রাসেল ওই ফ্যামিলি থেকে ওই ছেলেটাকে উঠাই নিয়ে আসবি, যে হচ্ছে ফ্যামিলিতে 100 টাকা চাইলেও দুইবার বলা লাগে যে কেন চাচ্ছি, কি হয়েছে। সবার ফ্যামিলি এমন না, ম্যাক্সিমাম তো এমনই যারা হাই স্টাডিজের জন্য, তুই দেখবি যে খুব বেশি হাই ফ্যামিলি থেকে আসে না, কারণ ওরা অভাবটা বুঝে, বাপ মা বোঝায় যে তুই পড়লে কিছু হবে, তুই পড় বাবা, তুই পড়লে গাড়ি বাড়ি করতে পারবি। তো এই নিডটা থেকেও তো সে পড়াশোনা করে, কম্পিটিটিভ মাইন্ডসেট তো থাকেই, বাট এটার নিড না, কিছু একটা করতে হবে। তো ইউনিভার্সিটিতে এসে বা এই যে মেডিকেল বা এই যে বুয়েটের স্টুডেন্টরা টিউশনের প্রতি ঝুঁকে, ও তো দেখে আরে আমাকে তো একটা টিউশনের আমি 1 ঘন্টা পড়াবো সপ্তাহে 3 দিন 4 দিন, আমার তো মাসে 20,000 টাকা পেয়ে যাচ্ছে।
দেখ ইকোনমিক্যালি দেখতে গেলে খুবই ভালো, তুই 3 মাস অ্যাডমিশন টাইমে টিউশন করা মোর দেন 1 লাখ মোর দেন 2 লাখ তুই করে ফেলি। কিন্তু আমার মনে হয় না যে আচ্ছা ঠিক আছে স্টপ, কিন্তু ওটা অভ্যস্ত হয়ে যায়। তুই আমি কি বের হইতে পারছি এই কেজ থেকে? আমি তো নিজেও 2টা টিউশন করাই, আমি নিজেও 2টা টিউশন করাই। আমার 17 তারিখে ফাইনাল, কিন্তু আমি আজকে টিউশন করাবো, কালকে টিউশন করাবো, তারপরের দিনও টিউশন করাবো। এটাও প্রোডাক্টিভের দিকে মধ্যে তুই যদি ঢুকাইস ঠিক আছে, কিন্তু ভাই 5টার পরে গিয়ে 9টা থেকে টিউশনে এসে 10টা থেকে 2টা 3টার মধ্যে সবকিছু কমপ্লিট করে আবার সকালে ক্লাস করা ওয়ে মোর ডিফিকাল্ট। ওকে দিয়ে কিভাবে তুই রিসার্চ ফিল্ডে কাজ করাবি, কিভাবে তুই ইনোভেটিভ কাজ করবি? শুধু টেবিলে না বসার সুযোগ পায় আবার। ওকে তুই ওর খাবারে দেখা দেখি মাসের খাবারেও 2000 টাকা খরচ হয়, ওর খাবারে ওর তুই দিয়ে দেখি যে হ্যাঁ তোমাকে আমি মাসে 10,000 টাকা দিয়ে দিলাম, তুমি যা করো। অবশ্যই নীতিটা ঠিক থাকতে হবে। আমাদের স্টুডেন্টদের অনেক সময় ঠিক নাই যে আমি চাইলে তো আমি 5,000 টাকা দিয়ে চলতে পারি, হ্যাঁ কেন আমাকে 50,000 টাকার পিছনে দৌড়াইতে হবে নাও বাই রাইট নাও। এটা নিট চলে, ওই যে বললাম আসলে আমাদের মেন্টালিটি গ্রো হয়ে যায় যে চাইতে হবে পাইতে হবে, না পেয়ে আসার যে একটা অভাব। আমরা মুভ করব, অনেকক্ষণ হয়ে গেল, আমি চাই না এতক্ষণ কে কথা শুনতেছি। এইটা রাসেলের ছিল, রাসেল কোশ্চেন করছে বেশ কিছু, বাট এগুলা মনে হয় অনেকেই জানতে চাবে জিনিসগুলো যে ভার্সিটি লাইফে আসলে তাদের কি কি অ্যাভেল করার আছে, কি কি সুবিধা অসুবিধা আছে। সো আই গেস দে উইল এনজয় ইট। হ্যাঁ অবভিয়াসলি এটা দরকার, এই জিনিসটা আলোচনা হয় না, করা দরকার। এগুলা নিয়ে আমরা যত কথা বলবো, আমরা ছোট মানুষ, অবশ্যই অবশ্যই 8-10 জন শুনবে, তারা হয়তো টপিকটা অন্তত দেখবে, টপিকটা দেখবে, হ্যাঁ দেখে তারা কথা বলুক। যখন কথাবার্তা হবে না তখন কিন্তু আলটিমেটলি আসবে জিনিসটা একটা পয়েন্টে। আচ্ছা ইউনিভার্সিটির ব্যাপারে আমি বলি, এটা বলে শেষ করি আমরা। যেটা হচ্ছে যে আমি গত বছরে যখন চায়নায় গেছিলাম, চায়নার ইউনিভার্সিটি ইউনান ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছিল। তো একটা বেসিক ডিফারেন্স ইউনিভার্সিটির আমি বলি যে অ্যাজ আ ইউনিভার্সিটি বাইরের দেশের সাথে, এবং চায়না বিশেষ করে ধর যে ইকোনমিক্যালি তারা খুবই দ্রুত ডমিনেন্স করা শুরু করবে, তো ওদের ইউনিভার্সিটি স্ট্রাকচারটা তো টোটালি ডিফারেন্ট। ওরা ধর যে এরকম পরিবেশ, এখানে ওরা গ্রুপ ডিসকাশন করতেছে, মানে তুই আশেপাশে দেখবি যে সব বই নিয়ে পড়ে আছে। সন্ধ্যার পরে, সন্ধ্যা 7টা-8টার পরে ক্যাম্পাস টোটালি অফ, মানে ক্যাম্পাস অফ না মানে কেউ নাই। আচ্ছা কেউ যদি থাকে দেখা যায় যে ওই কম্পিউটার বা এরকম নিয়ে ক্যাম্পাসের মধ্যেই বসার ছোট ছোট জায়গা, ছোট ছোট টেবিল, ওপেন ক্যাম্পাসে দেখা যায় কাজ করতেছে। পুরো ক্যাম্পাস ফ্রি ওয়াইফাই, মানে খুব বেশি বড় বড় বিল্ডিং না। সো আমার মনে হয় যে ক্যাম্পাসের এনভায়রনমেন্টও ঠিক হওয়া দরকার। ছোট ছোট বসার জায়গা করে দিচ্ছে যে পড়াশোনার পরে, কিন্তু তুই পুরো ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটির কোথাও মানে কম্পিউটার রাখার জন্য কিছু পাবি না। সো জাস্ট এই বসা, এই পা রাখো, গল্প আর চাইলে বাদাম খেতে পারো। প্রোডাক্টিভ দোস্ত। ওরা সায়েন্স ফেয়ার, আমি যে 14 দিন ছিলাম, 14 দিনে প্রতিদিন একটা করে জাস্ট আউটডোর প্রোগ্রাম। একদিন সায়েন্স, একদিন কমার্স, একদিন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, ওই প্রোডাক্টের সো ডিফারেন্ট, ভাইবই আলাদা। ওরা না একটা কাজ করে যে স্টুডেন্ট 50% দেয়, ইনস্টিটিউট 50% দেয় স্টুডেন্টকে। হ্যাঁ, এখান থেকে কিন্তু কম্বিনেশনটা হয়। আর আমাদের বাংলাদেশ থেকে যারা উঠে আসতেছে, আমরা মনে হয় স্টুডেন্টই 90% 99% দিয়ে ওই উঠে আসতে হচ্ছে। অবভিয়াসলি কাজ আমাদের স্লাইড রিডিং দেয় টিচাররা। হ্যাঁ, কলেজে ভালো ল্যাব নাই, হ্যাঁ, কলেজের মধ্যে ভালো কিছু প্রোভাইড করে না, শুধু দেখা গেছে নামমাত্র থাকার জায়গা আর বাজে দুইটা ক্যান্টিন, যেখানে আছে ওই মশা মাছির ভর্তা পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো এই যে এইসব ব্যবহার করে আমাদের থেকে আমরা যেটা দেই, মনে হয় যে এটা টোটালি আমাদের 99% এরকম কিছু। হ্যাঁ, পুরোটাই আমাদেরকে আন্দোলন করতে হয় ভালো খাবারের জন্য। এটা কোনো কথা? ভাই আপনি এখানে এসে ক্যান্টিন বয়সে যদি ঝগড়া করতে হয়, ভাই খাবারটা ভালো হয় নাই, আমার তোর সাথে কথা বলার কোনো দরকার নাই। ঠিক, এটা দেখবে অথরিটি। সরকারি প্রতিষ্ঠানে সরকার এত এফোর্ট দিচ্ছে, অথচ মানে এটা আমার কথা হচ্ছে ভাই তোকে ক্যান্টিনটা কেন লিজে দিতে হবে? তুই এমন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্ম কর না যেখানে জবাবদিহিতা থাকে, যেখানে মানে এগুলো তো ভর্তুকি দেওয়া হয়, এমন না যে ইয়া দেওয়া হয় যে একদম চড়া মূল্যে তো আর খাবারটা 50 টাকা 60 টাকা দিয়ে খাবার পাওয়া যায়।
আরো কম হয়ে যাওয়ার কথা যদি। ওকে, আমরা উঠি, রোদ হয়ে গেছে, রাসেলের পুরো ফেস জলজল করতেছে। তো আমরা হয়তো 8:30 বাজে, দেখি মুভ করি। এ ভাই, তোর ফোন তো ফেটে যাবে না রে। সমস্যা নেই। তো আমরা এখন শহীদুল্লাহ হলে আছি। শহীদুল্লাহ হলের পিছন সাইডটাতে হচ্ছে খেলাধুলা হচ্ছে। এটা হচ্ছে মেইন বিল্ডিং, এটা জাস্ট এমনি র্যান্ডম একটা ছোট মাঠ। তো আজকে সকালে কয়টার দিকে বেরিয়েছি? 7টা না, 6:30। 6টা কত 55। হ্যাঁ, তো এখন হচ্ছে রাতটা একটু বড়, তো সকালটা হচ্ছে 5:30টায় হচ্ছে আজান হচ্ছে, 5:30টায় মানে নামাজ। তো 6:30টার পরে বের হয়েছে। শেষ করবো আজকে। রাসেল কিছু প্রশ্ন করলো, আমি হচ্ছে রাসেলকে এবার শেষ করি রাসেলকে প্রশ্ন করে। তো রাসেলের সাথে অনেক কথা বলা হয়েছে। রাসেলের আমার মনে হয় যে মেডিকেল লাইফ নিয়ে পুরো একটা ভিডিও বানানো হয়েছে। তারপরে এই ভিডিও আমার বন্ধু দেখছে, তার মাকে নিয়ে। সিরিয়াসলি বলতেছে যে তোমাদের ভিডিও দেখছি, তাও বিগ স্ক্রিনে ওর মাকে নিয়ে দেখছি। ও, বললো সেদিন, ভালো লাগলো। আমরা মনে হয় এই ভিডিও করার সময় মনে হয় ইউটিউবে আর কোনো ডিটেইলস এরকম কিছু ছিল না। তো পুরো হল লাইফটা আমার মনে হচ্ছে রাসেল ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছে, ওটা আমি ক্যাপচার করার ট্রাই করছি আর কি। সো বেশ ভালো। তো রাসেল, এত দিনের মেডিকেল লাইফ কেমন লাগতেছে ওভারঅল? আমি জানি তোর সবসময় ভালো লাগে, আর একটু যদি স্পেসিফিক করে যে। হ্যাঁ, স্পেসিফিক করলে যেমন প্রফগুলো যখন আসে তখন খুব বিরক্ত লাগে, যে দেখা গেছে যে পড়তে হচ্ছে, অ্যাডমিশনের মতো পড়তে হয়। তারপরে মাথায় অনেক টেনশন থাকে, কারণ মেডিকেলে এক একটা প্রফ হচ্ছে যে মোটামুটি ভালো প্রেশার চাই। তুই একটা কথা বলছিলি যে এক একটা প্রফ এক একটা মানে আয়ু কেড়ে নেয়, বা এক এক বছর 1-2 বছর আয়ু কমায় দেয়। তো সব থেকে যে মানে বাজে ব্যাপারগুলো হয় যে ভাইভা, অস্পি, তো সকাল 7টায়-8টায় শুরু হয়, এত সকালে শুরু হয়। আমরা দেখা গেছে না খেয়ে যেতে হয়, মানে খেয়ে যে যাবো, দেখা গেছে খাবারও পাওয়া যাচ্ছে, কিন্তু ওই মেন্টালিটি থাকে না যে খেয়ে যাব, খাবার ঢুকে না, এই অবস্থা হয়। তো এরকম হেক্টিক সময় যখন আসে না, তখন আসলে একটু খারাপ যায়। বাট যেহেতু আমি মানে সোললি মেডিকেল পছন্দ করি এবং আমার ডিজায়ার একটা প্লেস, তো আমি এনজয় করি মোটামুটি, ভালো লাগে। বাট ওই ব্যস্ততার জন্য একটু মাঝে মাঝে খারাপ লাগে। বুঝতে পারছি। এখানে একটা জিনিস আমি মনে করি যে খুব আমার মতো যারা আছে, যে 2-4 জন ফ্রেন্ড আছে, মানে একটা সার্টেন লিমিট পর পর নিজেকে একটু সময় দেওয়া, যেমন আমরা শুক্রবারে বের হই, প্রত্যেক শুক্রবার কিন্তু আমরা বের হই। তো আমার কাছে মনে হয় যে এটাকে টনিক হিসেবে কাজ করে। ওই মনোটোনাস লাইফ থেকে একটু নিজেকে সময় দেওয়া যায়। আমার মনে হয় যে যে যেখানেই আছে সেখানে ভালো লাগবে, যদি সে মানে ভালোবেসে যায় আর ওই নিজেকে সময়টা দেয় আর কি, যে আমি আমার নিজেকে সময় দেওয়ার জন্য সময় রাখতেছি, পড়াশোনা করতেছি, তাহলে মনে হয় দুনিয়াতে কোনো কিছুতে মানে ধর যে বিতৃষ্ণা আসবে না। এটা আমি ফলো করি আর কি। না, এটা খুবই ভালো। রাসেলই মূলত সকালের ব্রেকফাস্ট, সকালের ওঠা বা সবকিছু রাসেলের থেকে শুরু। ইউনিভার্সিটি লাইফে আমরা এটা ভাবতেও পারি না, অন্তত তোর মেডিকেল লাইফ বা হয় না যে সারা রাত পর্যন্ত পড়াশোনা করে আবার 10টা পর্যন্ত ঘুম। রাসেল যত রাতই পড়ুক, ও চেষ্টা করে যে সকালে উঠার। হ্যাঁ, আমি চেষ্টা করি। এটা খুব ভালো। তো রাসেল, ভবিষ্যতের প্ল্যান কি? একদম যদি ফিউচারের কথা বলি, যে ফিউচারের প্ল্যান আপাতত তো অবশ্যই অ্যাজ এ ডক্টর কি করার ইচ্ছা মানুষের জন্য যেহেতু ডাক্তারি পেশায় আসতেছি, ইনশাআল্লাহ যদি পাশ করে বেঁচে থাকি আর কি, আল্লাহ রাখে, তাহলে ইচ্ছা আছে দেশেই থাকা, দেশের মানুষের সার্ভ করার। আর আমার একটা হলো যে বিদেশ যাওয়ার ব্যাপারে আমি একটু স্ট্রিক্ট, মানে নট লাইক যে দেশের টাকায় পড়তেছি না, আমি নিজেই তো ট্যাক্স দেই, আমি যা খাচ্ছি, আমি যা পড়তেছি, আমার বাপেরটা বাদ দিলাম, আমি যেটুকু ট্যাক্স দিচ্ছি আমি সেটুকুতে পড়তেছি, কারো টাকা আমি পড়তেছি না, টু বি ভেরি অনেস্ট। মোটামুটি সরকার আমার পিছনে বেশি ইনভেস্ট করতেছে আমি যেটা দিচ্ছি তার থেকে।
ওভারঅল মানুষের এটা তো কিছু বলার নাই যে আমি মানুষের টাকা So, এইটা আমার কাছে টোটালি একটা অড মানুষের চাপায় দেওয়া টপিক। হ্যাঁ 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 তো ওটাকে আমি কখনোই ইয়ে করি না, বাট আমার আসলে মনে হয় যে দেশে অনেক কিছু করার মতো আছে মেডিকেল সেক্টরে, তো আমি এই জন্যই দেশে থাকতে চাই আর কি। বুঝতে পারছি। তো দেশের প্ল্যানটা কিরকম, যে অ্যাজ আ বিসিএস ক্যাডার, সিভিল সার্জন বা? হ্যাঁ, দেশে থাকতে গেলে বিসিএসটা মোটামুটি দিলে প্রিভিলেজ বেশি পাওয়া যায়। ওকে। হ্যাঁ, তো বাট বিসিএস ছাড়া নাই এমন না, দেশের আচ্ছা। ভালো ভালো যারা ডাক্তার আছে বেশিরভাগই কিন্তু হয় সরকারি চাকরি আগে করতে ছেড়ে দিছে, হুম অথবা সরকারি চাকরি যায় নাই। ও তো আমি চেষ্টা করবো অবশ্যই বিসিএস দিয়ে এন্ট্রি করার, কারণ বিসিএস দিয়ে প্রথম যে পার্টটা এটাতে একটু সিকিউরিটি থাকে, তো অবশ্যই এটা দিয়ে এন্ট্রি করার চেষ্টা থাকবে। বাট আল্লাহ যেটা লিখে রাখছে আর কি, দেখা যাবে। বুঝতে পারছি। তো আপাতত তো এখনো 1 বছর পড়াশোনা আছে। আমার আর 1.5 বছর 1.5 বছর পড়াশোনা আছে। 1.5 বছর পড়াশোনা শেষে ইন্টার্নশিপ। হ্যাঁ, ইন্টার্নশিপ চলে যাবে। ইন্টার্নশিপে এখন স্টাইপেন্ড বা এই যে কেমন দেয় এটা? এখন 20,000 টাকা 20,000 প্রতি মাসে দেয়। হ্যাঁ। আচ্ছা, এবার একটু পার্সোনাল লাইফে চলে আসি। তো এত ব্যস্ততার মধ্যে সোশ্যাল লাইফ বা নিজের লাইফ, আমরা কিন্তু অলরেডি এখন 24 তো আমার মনে হয় এই ট্রানজিশনটা খুবই দ্রুত হয়ে যাবে। যে তুই চিন্তা করে ক্লাস 9 এ পড়তেছিস, তুই হুট করে কলেজে উঠে গেলি, কাইন্ড অফ সেরকমই না, হ্যাঁ, যে তুই চোখের পলকে 2 বছর হচ্ছে, পরেই হ্যাঁ। তোর ইন্টার্ন শেষ, হ্যাঁ, কাইন্ড অফ 2-3 বছর। হ্যাঁ। তো তুই কিভাবে আসলে সোশ্যাল লাইফে অ্যাড হবি, মানে আমি বুঝাইতে পারছি সোশ্যাল লাইফ মানে কাইন্ড অফ কিভাবে তুই শুরু করবি তোর আরেকজনের সাথে জীবন, বা কিভাবে কি আচ্ছা। করবি, এটার প্ল্যান কেমন? প্ল্যানিং যাদের আসলে আমরা যারা মানে সিঙ্গেল পারসন, ওকে, তাদের জন্য এন্ট্রিটা একটু মনে হয় কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। এইটা তো ঠিক। যে ভার্সিটি লাইফে এসে প্রেম করা, কাউকে খুঁজে পাওয়া, অন্তত মেডিকেলে ভাই টাফ। কেন? হ্যাঁ, যে আমি আমার মেডিকেলে যে ব্যাচমেট দেখবো, আমাদের নিজেদের ব্যাচই অনেকগুলো ভাগ করা। ও ওই যে 20 জন 25 জন একসাথে একটা গ্রুপ করে দেওয়া হয়, হ্যাঁ, এই গ্রুপের বাইরে আর কারোর মুখ দেখার পসিবিলিটি খুবই কম। আচ্ছা। জুনিয়র তো বাদই দিলাম, ওকে, আমি ছেলে হিসেবে যে একটা মেয়ে জুনিয়র দেখবো কিংবা একটা ব্যাচমেট দেখবো এই সুযোগও খুবই কম। আর একটা মেয়ে যে একটা সিনিয়র দেখবে, এটা অনেক সুযোগ কম। তো এখানে এসে আসলে প্রেম করাটা বা কনজুগাল হওয়াটা খুবই আচ্ছা আচ্ছা, এইখানে আমি তোকে বলি যে আমি তোকে শুনতে পাচ্ছি যে ধর যে যদি প্রেমের কথাটা বলি, আমরা একটু যদি ওইভাবে চলে যাই, আচ্ছা ঠিক আছে, এটা কি ওইভাবে ঠিক কিনা বা বেঠিক কিনা আমরা ওইটাতে যাচ্ছি না, যাচ্ছি না, হ্যাঁ। বা জিনিসটা হচ্ছে যে এটা কি মানে তোর এখন প্ল্যান কি, ধর যে তোর তো হয়তো কারো পছন্দের তেমন কেউ নেই, তো তুই এর মধ্যে কিভাবে করবি, আসলে প্ল্যানটা কি তো? এখন আসলে চোখে সরিষা ফুল দেখার মতো একটা অবস্থা। প্রথম কথা, যারা আমার মতো আছে মেডিকেল আর কি, হ্যাঁ হ্যাঁ, তাদের একটাই ভরসা যে সবুরে মেওয়া ফলে হয়তো বা আল্লাহ তাআলা ভালো কিছু লিখে রাখছে। এইটা ছাড়া আসলে মনে হয় না আর কোনো মোটিভেশন আসলেই নাই। ইন্টার্নশিপ সময়টা আসুক, হয়তো বুঝতে তখন পারছি। বাপ মা একটা তুলে দিবে আর কি। কিন্তু বাপ ওইসবে বলবে না যে বেটা এত বছর বাইরে থাকলি, তো পছন্দ থাকলে বল। এটা কিন্তু অলরেডি বলে যে- এটা অলরেডি বলে যে একদিন বাইরে থাকলে তুই জুড়াতে পারিস না, আমরা কেমনি করে জুড়াবো। তো এটা নিয়ে বেশ প্যারাই থাকতে হয়। সামনে আমাদের বিয়ে শাদীর সময় চলে আসতেছে, তো ইলেক্টটা মানে আসলে আমার মনে হয় তোর ফ্রেন্ড সার্কেল অনেকে হয়তো অলরেডি ম্যারিড, হ্যাঁ হ্যাঁ, কারণ মেডিকেল লাইফে এটা খুবই কমন। মেডিকেলে খুবই কমন বিয়ে করাটা, আর্লি ম্যারিডটা। আমার ব্যাচে অ্যাটলিস্ট 30 জন আছে যারা বিয়ে করে ফেলছে, মেল মানে তোর ফ্রেন্ড, মেল female মিলে। ওকে ওকে। সাধারণত এটা হয় কি, আমাদের ব্যাচমেট যারা আমাদের ব্যাচের যারা আছে, ফিমেল যারা আছে, আই গেস ওদের হাই টাইম যে অ্যাজ আ মেডিকেলিয়ান, হ্যাঁ, আমার মনে হয় যে এর থেকে আর ওইটাই। কারণ আমরা 24 যদি ধরি, 24 এর হ্যাঁ, তাহলে একটা মেয়ে আর 1 বছর সর্বোচ্চ সে হয়তো সময় নিতে পারবে, এরপর থেকে এঙ্গেজড হওয়াটাই বেটার হ্যাঁ। বা এরকম। সো একটু টাফ আমাদের সোশ্যাল কনটেক্সটে, এটা খুবই ডিফিকাল্ট আসলে। এটা একটা বিষয়। তো তুই অ্যাজ আ মেডিকেলিয়ান তোর কোন ক্রাইটেরিয়া গুলো ফোকাস করিস, যে আচ্ছা ঠিক আছে আমি অ্যাজ এ লাইফ পার্টনার, যদি এটা ভ্যারি করবে, এটা জাস্ট তোর পার্সোনাল ইনকোয়ারি, যে এটা তুই চাইলে নাও বলতে পারিস। তো আমার মনে হয় যে এটা কনফ্লিক্ট করবে অনেকের সাথে। So, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তোর কি মানে একটু বল যে মেডিকেলিয়ান হিসেবে কাউকে দেখতে চাইস নাকি নন মেডিকেলিয়ান হিসেবে? এখানে আমি লাইফ পার্টনার হিসেবে দেখতে চাই কাউকে। ওকে, যে
সে কি করতেছে হ্যাঁ হ্যাঁ করতেছে, সে আমাকে কিভাবে দেখতেছে, হ্যাঁ এইটা ট্রিট করার মনটা মানে মেন্টালিটিটাই হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে। কারণ সে যদি মেডিকেল থেকে এসেও আমাকে বুঝতে না পারে, হ্যাঁ তাহলে কিন্তু আমি ফেল করবো। তো মেডিকেল ক্রাইটেরিয়া দিয়ে আমাকে চুজ করতে পারতেছে না। একইভাবে সে যদি নন মেডিকেল থেকে এসে আমাকে বুঝে, তাহলে কিন্তু আমি উইন করতেছি। সো আসলে ট্রেটটা ইম্পর্টেন্ট, যে সে আমাকে কীভাবে দেখতেছে। এইটুকুই আর কি। বুঝতে পারছি। সো ইটস নট অকুপেশন, ইটস নট আদার থিং, জাস্ট ট্রিট যে ব্যাপারটা। সো আই গেস এটা বেসিক নিড, মানে এটা সবারই সাথে মিলে যাবে। এটা এটার সাথে কার কনফ্লিক্টের কোনো প্রশ্নই আসবে না। রাসেল অনেক সেফ থেকে অ্যানসারটা দিছে। রাসেল খুবই সেফ থেকে অ্যানসারটা দিছে, এটা খুবই ভালো ছিল। অ্যান্ড এই তো যাই হোক, লাইফের এই ডিসিশনগুলো আমাদের এগুলো পার্ট। হ্যাঁ, আমি মনে করি যে লাইফে মানে এটাকে আমাদের দেশে খুবই কেন জানি মানে এই যে কি বল না, যে ট্যাবু করে রাখা হয়েছে। হ্যাঁ। অথচ আমার কাছে লাইফের সাকসেসের 50%-এর থেকে বেশি নির্ভর করে যে তার ম্যারেজটা কিভাবে হচ্ছে, সে তার লাইফ পার্টনার কিভাবে চুজ করতেছে। হ্যাঁ। এইগুলোতে আমাদের গ্রুমিং খুবই কম, এবং আমাদের মানে পিতামাতার সাথে যে আমাদের যে ইন্টারাকশন, হ্যাঁ। এটা খুবই কম। আমি মনে করি যে যেই পিতামাতা চায় যে তার ছেলে মেয়ে সাকসেসফুল হোক, লাইফে সাইন করুক, তারা তাদের ছেলে মেয়ের সাথে এগুলো নিয়ে কথা বলুক, এগুলো নিয়ে ওপেন আপ হোক, এবং এগুলো নিয়ে মানে একটা ছেলের ক্যারিয়ার যেভাবে গাইড থাকা উচিত, টাইমলাইন থাকা উচিত, যে আমি এখন এটা পাস করবো, এটা করবো, এটা করবো। একইভাবে তার মানে তার লিস্টে থাকা উচিত যে আমি কখন বিয়েটা করবো, কখন বাচ্চা নিব, কখন কি করবো, এগুলো একদম টাইমলাইন হ্যাঁ মেনে হওয়া উচিত। একটা ছেলে যখন ওই যে হুটহাট লাইফে ঢুকেছে, তখন কিন্তু সে ডিপ্রেস হয়ে যাবে স্বাভাবিক। তখন সে বলবে যে আরে বিয়ে তো আমার লাইফে ধ্বংস নিয়ে আসছে। তখন সে বলবে যে প্ল্যানলি আগাচ্ছে, সে বলবে আমার লাইফে তো একটা অ্যাচিভমেন্ট এটা। ইয়েস। সো এগুলা মানে আমার মনে হয় যে পরিবর্তনের দরকার আছে। ইউনিভার্সিটির কনটেক্সটে আসলে এটা খুব ইয়া হয়ে যায়। ধর যে আমি অনেক ফ্রেন্ডের কথা বলি, এটা কেউ কিছু মনে করার বিষয় নাই। তো ওর হচ্ছে মোটিভেশনটা ছিল এমন, ও তো ছোটবেলা থেকে এরকম একটা ইয়ার মধ্যে দিয়ে চলে আসছে, ইউনিভার্সিটি লাইফ, এখানে মানে এখানে চাইলে একজনের সাথে ভালো সময় কাটানো যায়। তো তুই ছিলি ওই দিন, মনে আছে কিনা আমি এটা বলি। ও করছে কি, ও ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ারে এসেই সবাইকে অ্যাড ফ্রেন্ড দেন ওই যে ও কথা আছে, আচ্ছা আমি যদি 3টা স্টোরি রিপ্লাই দিই, হ্যাঁ একটা হয়তো আর রিপ্লাই ব্যাক করবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। আচ্ছা, যে আপনি 200টা মেয়েকে নক করলে একটা মানে কথার কথা আর কি। হ্যাঁ, সো এটা কি একটা মাইন্ডসেট না? হ্যাঁ, তুই কি এই মাইন্ডসেটের বিরোধী? তো অবশ্যই। তাহলে একটা স্টুডেন্ট কেন এই মাইন্ডসেট নিয়ে থাকবে যে আমাকে জাস্ট মানে এনগেজ হতে হবে, এটা এই পরিবেশ, আমি যদি মানে এটা একটা ফ্লেক্স যে আচ্ছা আমি এই জানিস তো মানে আমি গেছিলাম ওখানে সময় দিতে, বা এটা কাইন্ড অফ ফ্লেক্স হয়ে যায় ইউনিভার্সিটি লাইফে। এটা কখনো এমন না যে আঙ্গুর ফল টক, ইটস নট লাইক দ্যাট, বাট ব্যাপারটা হয়ে গেছে যে এটা ফ্লেক্সের একটা ব্যাপার হয়ে যায় অনেক ক্ষেত্রে। ওই ফ্লেক্স নেওয়ার মনে হয় আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা চাইলে তো এটা ফ্লেক্স কিন্তু কেন মানে এটা মানুষের মেন্টালিটি টেস্ট, যে আমি কি চাচ্ছি। সে হয়তো বা এরকম মনে করছে যে আমার যে কোনো একটা অ্যাভয়েড করলেই হলো, তুই আমি যে কোনো কাউকে নিয়ে থাকতে পারবো না, সার্টেন ট্রেটস। ওকে, নাহলে আমরা যেখানে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করি না, সার্টেন ট্রেট না থাকলে সেখানে একজনকে জীবনসঙ্গী হিসেবে দিব কিভাবে? র্যান্ডম মেসেজের রিপ্লাই দিয়ে যদি লাইফ পার্টনার চুজ করা যায়, ভাই আমার জন্য এটা না থাকে বেটার। আমি এটাই তো বুঝে বা বলতে চাচ্ছি যে কেন ওই স্টুডেন্টটা এইভাবে চিন্তা করতেছে, মানে এটা কি দরকার এইভাবে কেন? মানে মনে হয় না যে ইউনিভার্সিটি আসলে মনে হয় এটা অবশ্যই থাকতে হবে, এরকম একটা কিছু করতেই হবে। এইটাও মানুষের একটা চিন্তাধারার ব্যাপার স্যাপার, সবাই একরকম হবে না হয়তো, বা এটা তাদের বৈচিত্র্যতা। হ্যাঁ, না ভালো, আমরা চাই সবাই ভালো থাকুক, অন্তত এরকম সোশিও কালচারাল যে রিলেশনশিপ বা এরকম কিছু এগুলো নিয়ে কথাবার্তা হোক, এটা হওয়া উচিত। একটা স্টুডেন্ট, আমি নিজে দেখছি আমার ফ্রেন্ড আফটার ব্রেকআপ, আফটার ওই রিলেশনের পরে সে একরকম মানে জাস্ট ফেড আপ, যেটাকে বলে একদম টোটালি ডিভাস্টেটিং একটা জায়গায় চলে গেছে। তো এগুলা নিয়ে যখন আমাদের ছেলেপেলেদের সাথে আমাদের কথাবার্তা হবে, আগে থেকে এই ছেলেপেলে জানবে যে আচ্ছা একটা রিলেশন কেমন, এখানে মেইনটেনেন্সের ব্যাপার আছে, এখানে নিজের স্ট্রেংথের ব্যাপার আছে, বা আমি কোন মানুষটাকে চুজ করতেছি, ট্রেটের ব্যাপার আছে, তো যখন সে জানবে ব্যাপারগুলো, তখন না সে ক্রাইটেরিয়া সেট করবে যে আচ্ছা এইটা জিনিস ম্যাচ করে তারপরে আমি যাব। এটাই। এখন এগুলো নিয়ে যখন আলোচনা কম হয়, তখন এই যে ছেলেপেলে ট্রেট ছাড়াই যাওয়ার চেষ্টা করবে।
উঠার। না আমি দেখছি কি যে সব থেকে বেশি আলোচনা হয় হাউ টু গেট অ্যাডমিশন, অথবা তুমি কিভাবে ঢাকা মেডিকেলে হ্যাঁ। কিভাবে চান্স পেয়ে যাচ্ছ, লাল লাল বিল্ডিং, কার্জন হল, কিন্তু এগুলোর মধ্যে না ওই যে সুপ্ত কথাবার্তাগুলো থেকে যায়। তো আমরা এগুলো পরবর্তীতে আরো কন্টিনিউ করব। রাসেলের সাথে এরকম একটা আমরা প্রপার প্ল্যানিং রাখছি যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। এটা হতে পারে আপনার কিভাবে আপনি আসলে মর্নিংটা শুরু করতে পারেন, অ্যাজ আ হেলদি লাইফ আপনি কিভাবে লিড করতে পারেন। সো যদিও আমরা এগুলো ট্রেটে আছি, ইটস নট লাইক যে আমরা ওভার পারফেক্ট, হ্যাঁ। বা আমরা এগুলো জাস্ট মেইনটেইন করার ট্রাই করি, এবং আমার মনে হয় যে আমরা একটা টাইমলাইন ফলো করার পরে গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বিষয়। যখন আমরা যে এই কথাটা বলতেছি, আমরা কিন্তু অনেক দীর্ঘ সময় ইউনিভার্সিটি লাইফের অনেক দীর্ঘ সময় এটাকে অবজার্ভ করে দেন এই কথাটা বলার আমাদের সাহসটা হয়েছে, বা ইটস নট সাহস না, বাট এটা রিয়েল, মানে ওই যে অ্যানালাইজ করছি যে আচ্ছা ঠিক আছে, এটা অবজারভেশনের মধ্যে দিয়ে গেছে, এরকম একটা বিষয়। সো এগুলো দরকার। যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরোটা অবজারভেশনে ছিলাম, থার্ড ইয়ারের শেষের দিকে এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, এগুলো দরকার। যেমন রাসেল অলরেডি ওর এমবিবিএস লাইফে একদম শেষের দিকে আছে, ও চাইলেই এখন একটা মানুষের হেলথ ইস্যু নিয়ে কথা বলতে পারে বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও অনেক কথা বলবো, অনেক ধরনের আলোচনা আসবে। আমরা অলরেডি বলে রাখছিলাম যে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনার দিন কিভাবে শুরু হতে পারে, আপনি কিভাবে একটা প্রপার একটা হেলদি রিলেশনশিপ থেকে শুরু করে আপনি আফটার ম্যারেজ লাইফ কিভাবে সুখী থাকতে পারেন, অবভিয়াসলি মাস্টারবেশন থেকে শুরু করে আপনার লাইফের যা যা দরকার, তা আমরা এগুলো সবই চেষ্টা করবো আপনাদেরকে মানে নট লাইক যে মানে এক্সপার্টাইজ ওপিনিয়ন, বাট Yes. অবজারভেশনগুলো আমাদের যে অবজারভেশনগুলো আপনাদের সাথে share করতে অবশ্যই আপনারা এগুলো নিয়ে আপনারা কথা বলেন, হ্যাঁ। আপনারা এগুলো কারেকশন করে দেন, আপনারা এগুলো চাইলে অ্যাড করতে পারেন। এবং অবশ্যই আমরা চাচ্ছি যে কিছু হোক, শুরুটা হোক, কিছু হোক, না হওয়ার থেকে কিছু কিছু হোক। ইউনিভার্সিটি লাইফকে রঙিন দুনিয়া না হিসেবে এগুলোর যে অ্যাকচুয়াল ট্রুথ, অ্যাকচুয়াল রিয়েলিটি, ক্রিটিসিজম, এগুলো যেন হয়। তো এগুলোর সাথে আপনাদেরকে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, এবং অবশ্যই পাশে থাকবেন। এবং আজকের দিনেই আমরা হচ্ছে এই চেষ্টা করব ঠিক জুমার নামাজের পরে আমরা আবার সলিমুল্লাহ মুসলিম হলে বসে আর নতুন টপিক নিয়ে কথা বলার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ইয়ো বুম, এটা মনে হয় প্রায় 20 মিনিট হয়ে গেছে। দেখা গেছে রেকর্ড হন ভাই।